ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা শুরু করব সিডিপি ক্লাস 1 নম্বর ক্লাস নিয়ে। আমরা যারা 2024 টেটের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বা আমাদের লক্ষ্য রয়েছে টেট পাস করা বা টেটের জন্য আমাদের ভালো স্কোর করা সিডিপির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের যে প্র্যাকটিস সেশন অর্থাৎ প্র্যাকটিস চলছে ইউটিউবে, সেগুলো আমাদের কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস আমাদের করা দরকার। দেখো, ভালো করে লক্ষ্য করে দেখবে যে 23 টেটে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই লেভেলের যদি প্রশ্নে আমরা আনসার করার চেষ্টা করি বা সেগুলোর যদি আমরা ভালো করে ভাবি, তাহলে ওই লেভেলের কোশ্চেনগুলো যদি আমরা বারবার প্র্যাকটিস করি বা ওই ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে গেলে আমাদের কিন্তু আগে প্র্যাকটিস জরুরি। অর্থাৎ আমরা পুরো বেসিক থেকে কিন্তু আমরা শুরু করছি। প্র্যাকটিস 25খানা কোশ্চেন রয়েছে, তোমরা একদম ধৈর্য সহকারে 25খানা কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করবে। একটা একটা করে কোশ্চেন আসবে স্ক্রিনে, সেখানে তোমরা আগে প্রথমে প্র্যাকটিস করার চেষ্টা করবে, নিজেরা উত্তর করবে, তারপরে যদি ভুল হয় তারপরে সেটা ভেবেচিন্তে সঠিক উত্তর করা আমি যেটা বলে দেবো সেটা মাথায় নিয়ে নেবে। চলো শুরু করি। দেখো, আমাদের টিডব্লিউএস একাডেমিতে অ্যাপে কিন্তু 2024 ব্যাচ শুরু হবে, পেইড ব্যাচ। তোমরা যারা আগেও পেইড ব্যাচে ভর্তি হয়েছে, অনেকে ভর্তি হয়েছিল এবং 23 টেটে তারা সিডিপির ক্ষেত্রে ভালো এবং পুরো সামগ্রিকভাবে রেজাল্ট কিন্তু তাদের ভালো এসছে। আশা করব 2024 যদি টেট হয় এবং সেক্ষেত্রেও কিন্তু আমরা সঠিক নির্দেশনা দিতে পারবো। 1 নম্বর প্রশ্ন দেখো, শিশু পরিচর্যা এবং পরিচালনের নিয়মগুলি হলো। শিশু পরিচর্যা এবং পরিচালনার যে নিয়ম সেগুলি কি? পুষ্টিকর খাদ্য, নীতি অনুসরণের স্থায়িত্ব, শিশুর আচরণ পর্যবেক্ষণ, উপরের সবগুলো। শিশু পরিচর্যা এবং পরিচালনা অর্থাৎ একটা শিশুকে ছোট থেকে তার কৈশোরকাল বা তার পরেও যদি তাকে মেনটেনেন্স করতে হয়, তাকে সঠিকভাবে পরিচর্যা করতে হয়, বিশেষ করে শৈশব অবস্থা থেকে, তাহলে তার নীতিগুলি বা নিয়মগুলি কেমন হওয়া উচিত? শিশু পরিচর্যা এবং পরিচালনের নিয়মগুলি হলো পুষ্টিকর খাদ্য, নীতি অনুসরণের স্থায়িত্ব, শিশুর আচরণ পর্যবেক্ষণ, উপরের সবগুলি। কি হবে উত্তর? শিশু পরিচর্যা এবং পরিচালনার নিয়মগুলি হলো পুষ্টিকর খাদ্য, নীতি অনুসরণের স্থায়িত্ব, শিশুর আচরণ পর্যবেক্ষণ। উত্তর হবে সবগুলি। উপরের সবগুলি হচ্ছে উত্তর। কারণ কি? পুষ্টিকর খাদ্য দরকার শিশু পরিচর্যা এবং পরিচালনার ক্ষেত্রে। পুষ্টিকর খাদ্য এবং নীতি অনুসরণের স্থায়িত্ব অর্থাৎ একটা যে নীতি আদর্শ অনুযায়ী শিশু তার পরিবার বা সমাজের মধ্যে বড় হচ্ছে, তার স্থায়িত্ব কিন্তু থাকবে। এবং শিশুর আচরণ পর্যবেক্ষণ, আচরণগুলো কেমন করছে বা সে সহপাঠীদের সাথে ঠিকভাবে মিশছে কিনা, তার সামাজিকীকরণ ঠিকভাবে হচ্ছে কিনা, বড়দের সাথে কেমন ভাবে আচরণ করছে, ছোটদের সাথেই বা কেমন আচরণ করছে, পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছে তাদের সাথে কেমন আচরণ করছে, বিদ্যালয়ের সহপাঠী এবং তার শিক্ষকদের সাথে কেমন আচরণ করছে, এই আচরণের পর্যবেক্ষণ কিন্তু দরকার। তার ফলে কিন্তু শিশু পরিচর্যা এবং পরিচালন ঠিকভাবে সম্ভব হবে। 2 নম্বর দেখো, পাঠ্যক্রম মূল্যায়নের ক্ষেত্রে যে বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাঠ্যক্রমের মূল্যায়নের ক্ষেত্রে অর্থাৎ আমরা যে কারিকুলাম অনুসরণ করি বিদ্যালয়ে, সেই মূল্যায়নের ক্ষেত্রে তার ইভলিউশনের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো গুরুত্ব দেওয়া প্রয়োজন। শ্রেণী অনুযায়ী পাঠ্যক্রম উপযুক্ত কিনা, পাঠ্যক্রম সামাজিক প্রত্যাশা পূরণ করছে কিনা, সাম্প্রতিক জ্ঞানের সঙ্গে পাঠ্যক্রমের সাযুজ্য আছে কিনা, উপরের সবগুলি। সঠিকভাবে প্রতিটা স্টেটমেন্ট আমি আগে সিডিপিতেও আমি অনেকে বলেছিলাম যে আমাদের পাঠ্যক্রম আমাদের যে সিডিপির যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনের পুরোটা পড়বো এবং তার অ্যান্সার গুলো পুরোটা পড়বো। পুরোটা স্টেটমেন্ট গুলো না পড়ে আমি কখনোই অ্যান্সারের দিকে যাব না। অর্থাৎ তোমরা ধৈর্য সহকারে কিন্তু পড়বে, এটা মুখস্থ বিদ্যার কোনো ব্যাপার নেই। পাঠ্যক্রম মূল্যায়নের ক্ষেত্রে যে বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। সবাই উত্তর করার চেষ্টা করবে ভেবেচিন্তে, এবং যদি সমস্যা হয় দেখবে যে আমি কিভাবে উত্তর করছি বা বলছি সেভাবে কিন্তু চেষ্টা করবে। যে পাঠ্যক্রমের মূল্যায়নের ক্ষেত্রে বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। দেখো ভালো করে লক্ষ্য করে, শ্রেণী অনুযায়ী পাঠ্যক্রম উপযুক্ত কিনা। শ্রেণী অনুযায়ী পাঠ্যক্রম উপযুক্ত কিনা এটা সঠিক, কারণ শ্রেণী অনুযায়ী পাঠ্যক্রম যদি উপযুক্ত না হয়, ক্লাস 5 এর বাচ্চাকে যদি 10 এর ম্যাথ দেওয়া হয় বা 10 এর বা যে ছেলে বা মেয়েটা পড়ছে তাকে যদি 5 এর কোনো জিনিস দেওয়া হয়, তাহলে কিন্তু একটা অসামঞ্জস্যতা লক্ষ্য করা যাবে। তাহলে শ্রেণী অনুযায়ী পাঠ্যক্রম উপযুক্ত কিনা পাঠ্যক্রম মূল্যায়নের ক্ষেত্রে দেখা প্রয়োজন।
পাঠ্যক্রম সামাজিক প্রত্যাশা পূরণ করছে কিনা, অর্থাৎ সমাজের সাথে তার লিঙ্ক বা যোগাযোগ আছে কিনা সেটা আমাদের দেখা প্রয়োজন। পাঠ্যক্রম যদি একমাত্র শুধুমাত্র শ্রেণীকক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বাইরের পরিবেশে তার কোনো কাজে না লাগে, তাহলে পাঠ্যক্রম কিন্তু সঠিকভাবে হলো না, মানে অ্যাপ্লিকেশন হলো না। তাহলে পাঠ্যক্রম মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু সামাজিক প্রত্যাশা পূরণ করছে কিনা, সাম্প্রতিক জ্ঞানের সঙ্গে পাঠ্যক্রমের সাযুজ্য আছে কিনা, অর্থাৎ বর্তমানে সে যা জ্ঞান অর্জন করছে তার সাথে পাঠ্যক্রমের লিঙ্ক আছে কিনা, এগুলো পাঠ্যক্রম মূল্যায়নের উদ্দেশ্য। অর্থাৎ পাঠ্যক্রম মূল্যায়নের ক্ষেত্রে পাঠ্যক্রম মূল্যায়ন তখনই করা হবে যখন দেখা গেল যে সেই পাঠ্যক্রমটা আমাদের ছেলে মেয়েদের বা শিক্ষার্থীদের বা সমাজের উপযোগী, এবং সেই অনুযায়ী যদি পাঠ্যক্রম চলে তাহলে ঠিকভাবে মূল্যায়ন হলো, আর যদি না হয় তাহলে পাঠ্যক্রম পরিবর্তনের দরকার রয়েছে। অর্থাৎ সাম্প্রতিক জ্ঞানের সঙ্গে পাঠ্যক্রমের সাযুজ্য আছে কিনা সেটাও দেখা দরকার। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে উপরের সবগুলি। উপরের সবগুলি হচ্ছে পাঠ্যক্রম মূল্যায়নের ক্ষেত্রে এই বিষয়গুলির উপরে কিন্তু গুরুত্ব আমাকে দিতে হবে। 3 নম্বর দেখো, পাঠ্যক্রম বিকাশের প্রতিটা স্তরে গঠনগত মূল্যায়ন করা প্রয়োজন, সমষ্টিগত মূল্যায়ন করা প্রয়োজন। পাঠ্যক্রম মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী সমষ্টিগত মূল্যায়ন করা প্রয়োজন, গঠনগত এবং সমষ্টিগত উভয় ধরনের মূল্যায়ন করা প্রয়োজন। কোনটি হবে উত্তর? সঠিকভাবে উত্তর করার চেষ্টা করবে। প্রতিটা আনসার যেগুলো দেওয়া রয়েছে ABCD করে প্রতিটা জিনিস পড়বে, তারপরে উত্তর করবে। পাঠ্যক্রম বিকাশের প্রতিটা স্তরে, অর্থাৎ শিক্ষার্থীরা যখন পাঠ্যক্রমটাকে অনুসরণ করে শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ে সেই পাঠ্যক্রমটাকে অনুসরণ করছে, তখন যে পাঠ্যক্রমের যে বিকাশটা হচ্ছে, যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেটার কখন মূল্যায়ন করা কখন দরকার সেটা, বা কোন স্তরে প্রতিটা স্তরে কোন ধরনের মূল্যায়ন দরকার, বিকাশের প্রতিটা স্তরে কোন ধরনের মূল্যায়ন দরকার। দেখো ভালো করে লক্ষ্য করে দেখবে যে আমাদের পাঠ্যক্রম বিকাশের প্রতিটা স্তরে, অর্থাৎ আমাদের পাঠ্যক্রম ইউনিট, আমরা যেরকম বলি যে ইউনিট টেস্ট পরীক্ষা বা ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ পরীক্ষা, সেই যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষার প্রতিটা বিকাশের স্তরে আমাদের গঠনগত এবং সমষ্টিগত মূল্যায়ন মানে প্রয়োজন অনুযায়ী সমষ্টিগত মূল্যায়ন কিন্তু প্রয়োজন। অর্থাৎ এগুলো সবই হচ্ছে উত্তর, অর্থাৎ সি উত্তর হচ্ছে। পাঠ্যক্রম বিকাশের প্রতিটা স্তরে গঠনগত মূল্যায়ন, তার সাথে সাথে প্রয়োজন অনুযায়ী সমষ্টিগত মূল্যায়নও দরকার। তাহলে গঠনগত এবং সমষ্টিগত মূল্যায়ন কি বা চূড়ান্ত মূল্যায়ন, আমরা সমষ্টিগত মূল্যায়নকে চূড়ান্ত মূল্যায়ন বলে থাকি, এবং গঠনগত মূল্যায়ন যেটা হচ্ছে যে পাঠ্যক্রমের প্রতিটা স্তরে এই দুটো মূল্যায়ন কিন্তু প্রয়োজন। ভালো করে লক্ষ্য করে দেখো, গঠনমূলক মূল্যায়ন যেটাকে আমরা ফরমেটিভ ইভ্যালুয়েশন বলে থাকি, কোনো কাজ চলাকালে কাজের নীতি, উৎকর্ষতা ও অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কিনা ইত্যাদি বিচারে যে মূল্যায়ন করা হয় তাকে গঠনগত মূল্যায়ন বলা হয়। গঠনগত মূল্যায়ন ভালো করে লক্ষ্য করে দেখবে, মানে আমি যেটা দেখো এখানে আমরা যে স্লাইডে রয়েছে, যে গঠনগত মূল্যায়ন সম্পর্কে যে জিনিসটা, যে সংজ্ঞাটা এখানে দেওয়া রয়েছে, তার ভিতরেও কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য তোমরা পাচ্ছ। অর্থাৎ গঠনগত মূল্যায়ন সম্পর্কে আগামী দিনে যদি যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা কিন্তু এখান থেকে উত্তর করার চেষ্টা করব। অর্থাৎ এখানে ভালো করে লক্ষ্য করে দেখো যে কোনো কাজ চলাকালে কাজের নীতি, উৎকর্ষতা, অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী, অর্থাৎ পাঠ্যক্রমের প্রত্যাশা, সমাজের প্রত্যাশা, শিক্ষার্থীদের মধ্যে যে শিক্ষণের ফলে যে স্থায়ী যে পরিবর্তন আচরণের, সেই প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কিনা ইত্যাদির বিচারে মূল্যায়ন করা হয়, তাকে গঠনগত মূল্যায়ন বলা হয়। যে কোনো কাজ চলাকালে কাজের নীতি, উৎকর্ষতা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কিনা। তোমরা দেখবে স্কুলে যে পরীক্ষাগুলো হয় ফরমেটিভ ইভ্যালুয়েশন বলা হয়, অর্থাৎ পাঠ্যক্রমের 2টো ইউনিট বা 3খানা ইউনিট বা 4খানা ইউনিট যখন শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের একটা পরীক্ষা হচ্ছে, একটা এক্সাম দিতে হচ্ছে সেই ছেলে মেয়েদের, তাকে আমরা ফরমেটিভ ইভ্যালুয়েশন বা গঠনগত মূল্যায়ন বলা হয়। যে প্রতিটা ইউনিটে সে কতগুলো পারদর্শিতা অর্জন করতে পেরেছে, এবং শিক্ষা প্রক্রিয়ায় পাঠদানের সময় শিক্ষার্থীর অগ্রগতি সম্পর্কে তথ্য সংগ্রহে গঠনমূলক মূল্যায়ন ব্যবহার করা হয়। যে শিক্ষা প্রক্রিয়া যখন পাঠদান করা হচ্ছে, যে প্রথম ইউনিট, সেকেন্ড ইউনিট বা থার্ড ইউনিট নিয়ে যে একটা পরীক্ষা, এক্সামের একটা ছোট পরীক্ষার যে আয়োজন করা হয়েছে, সেখানে শিক্ষার্থীর অগ্রগতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়, যে তার ইউনিটগুলোতে তার পারদর্শিতা কেমন ভাবে অর্জিত হয়েছে সে সম্পর্কে কিন্তু তথ্য সংগ্রহ করা যায়। এই মূল্যায়নের প্রধান উদ্দেশ্য হলো পাঠদান চলাকালীন শিক্ষক ও ছাত্র উভয়কেই সাফল্য ব্যর্থতা সম্পর্কে নিরবিচ্ছিন্ন তথ্য সরবরাহ করা। অর্থাৎ যে শিক্ষক পড়াচ্ছেন এবং যে শিক্ষার্থীরা শিখছে, উভয়ই কিন্তু একটা মূল্যায়নের মধ্যে চলে আসে এই ফরমেটিভ ইভ্যালুয়েশনে। অর্থাৎ তিনি কিভাবে শিক্ষাদান করছেন, কি শিক্ষা উপকরণ ব্যবহার করে তিনি শিক্ষার্থীদের পাঠদান করছেন, তার সাফল্য কতটুকু, সে অর্থাৎ শিক্ষার্থীরা কতটুকু বুঝতে পেরেছে বা কতটুকু নিতে পেরেছে, তার সাথে সাথে শিক্ষার্থীরা কতটুকু শিখতে পেরেছে, তার পারদর্শিতা কতটুকু উন্নত হয়েছে, এ সম্পর্কে নিরবিচ্ছিন্ন তথ্য একদম
নিরবিচ্ছিন্ন তথ্য সম্পর্কে তথ্য সরবরাহ করা এই মূল্যায়নের কিন্তু প্রধান উদ্দেশ্য হতে পারে। এবং ফরমেটিভ মূল্যায়ন নিয়মিতভাবে কিছু সময় অন্তর ব্যবহার করা হয়, সব সময় কিন্তু ব্যবহার করা হয় না, কিছু সময় অন্তর অন্তর ব্যবহার করা হয়, একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, যেমন 3 মাস বা 6 মাস এরকম পরপর কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া গঠনমূলক মূল্যায়নের জন্য পাঠ্যাংশের উপর পরীক্ষা, কুইজ, গৃহকাজ, শ্রেণী কাজ, মৌখিক প্রশ্ন ইত্যাদি ব্যবহার করা হয়। আমরা অ্যাসাইনমেন্ট যেগুলো বলে থাকি বা প্রজেক্ট যেগুলো বলে থাকি সেগুলো কিন্তু এর ভিতরে চলে আসছে। এছাড়া কুইজ হতে পারে, শ্রেণী কাজ, মৌখিক প্রশ্ন এগুলোও কিন্তু আমাদের ব্যবহার করা হয় ফরমেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, অর্থাৎ গঠনমূলক মূল্যায়নের ক্ষেত্রে। এবং পাঠদান চলাকালীন শিক্ষার্থীদের উন্নতি এবং ত্রুটি নির্দিষ্টকরণে গঠনমূলক মূল্যায়ন ব্যবহার করা হয়। যে কোন জায়গাটায় সে দুর্বলতা রয়েছে তার কিন্তু সামগ্রিকভাবে না জানা গেলেও আংশিকভাবে কিন্তু জানা যায় যে গঠনমূলক মূল্যায়নে তার কোন জায়গাটা দুর্বলতা রয়েছে, অর্থাৎ ঠিকভাবে শিক্ষার্থী বুঝতে পারেনি বা ঠিকভাবে নিতে পারেনি বা শিক্ষার্থীরা ঠিকভাবে ওই পারদর্শিতা অর্জন করতে পারেনি। এরপরে দেখো চূড়ান্ত মূল্যায়ন, যেটাকে আমরা সামেটিভ ইভ্যালুয়েশন বলে থাকি, যে একটা নির্দিষ্ট সময়ের শেষে শিখন উদ্দেশ্যগুলি কি পরিমাণে অর্জিত হয়েছে অর্থাৎ সে সম্পর্কিত তথ্য সংগ্রহকে চূড়ান্ত মূল্যায়ন বলা হয়ে থাকে। অর্থাৎ সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে যেখানে কোর্স শেষ বা দেখা গেল যে কোনো একটা প্রক্রিয়া চলা শেষ যখন হলো, তারপরে যখন সেই শিখন উদ্দেশ্যগুলি কি পরিমাণে অর্জিত হয়েছে অর্থাৎ পুরো বছরটা পুরো কোর্স চলাকালীন তার কি পরিবর্তন হয়েছে সে সম্পর্কিত একটা চূড়ান্ত তথ্য সরবরাহ করা, যেটাকে আমরা চূড়ান্ত মূল্যায়ন বলে থাকি। এটা বছরের শেষে করা হয়ে থাকে, যেটা আমাদের স্কুলে বাৎসরিক পরীক্ষা যেটা, সেখানে কিন্তু চূড়ান্ত মূল্যায়নের কথাটা ব্যবহার করা হয়। 4 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার্থীদের পারদর্শিতা মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয় না? ভালো করে লক্ষ্য করে দেখবে টার্মটা, যে শিক্ষার্থীদের পারদর্শিতা মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয় না। শিক্ষার্থীদের পারদর্শিতা মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয় না? লিখিত পরীক্ষা, দুর্বলতা নির্ণয়ের অভিক্ষা, মৌখিক পরীক্ষা, শিক্ষার্থীদের উৎপাদিত দ্রব্য, কোনটি ব্যবহার করা হয় না? পারদর্শিতা মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয় না? ভালো করে লক্ষ্য করে তারপরে কিন্তু উত্তর করবে। অনেকে কিন্তু ভুল করবে এই জায়গাগুলো, যে পারদর্শিতা মূল্যায়নের ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করা হয় না। এই নেগেটিভ যখনই চাইবে কখনো পরীক্ষায়, তখন কিন্তু এই জিনিসটা মাথায় রেখে উত্তরগুলো পড়ে তারপর উত্তর করার চেষ্টা করবে, না হলে কিন্তু ভুল দেখা দেবে। দেখো, লিখিত পরীক্ষা, দুর্বলতা নির্ণয়ের অভিক্ষা, মৌখিক পরীক্ষা, শিক্ষার্থীদের উৎপাদিত দ্রব্য, কোনটি মূল্যায়নের ক্ষেত্রে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয় না? অবশ্যই উত্তর কি হবে? উত্তর হবে দুর্বলতা নির্ণয়ের অভিক্ষা, যেটা ডায়াগনস্টিক টেস্ট বলা হয় থাকে। এটা কিন্তু পারদর্শিতা মূল্যায়নের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। এটা তখনই ব্যবহার করা হয় শিক্ষার্থীদের কোনো দুর্বলতা সম্পর্কে, শিক্ষার্থীদের কোন জায়গাটায় দুর্বলতা রয়েছে অর্থাৎ শিক্ষার্থীদের দুর্বলতা সম্পর্কে সঠিক তথ্য সরবরাহের জন্য আমাদের কিন্তু দুর্বলতা নির্ণয়ের অভিক্ষা অর্থাৎ ডায়াগনস্টিক টেস্ট ব্যবহার করা হয়। কিন্তু পারদর্শিতা মূল্যায়নের ক্ষেত্রে বাদবাকিগুলো লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শিক্ষার্থীদের উৎপাদিত দ্রব্য, যেমন মনে করো যে শিক্ষার্থীরা যে কর্মশিক্ষা ক্ষেত্রে যে সমস্ত হাতের কাজগুলো করে থাকে সেগুলোকে আমরা উৎপাদিত দ্রব্য বলতে পারি। অর্থাৎ শিক্ষার্থীদের পারদর্শিতা মূল্যায়নের ক্ষেত্রে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শিক্ষার্থীদের উৎপাদিত দ্রব্য এগুলো সবই ব্যবহার করা হবে। কিন্তু দুর্বলতা নির্ণয়ের অভিক্ষা এটা কিন্তু শিক্ষার্থীদের শুধুমাত্র দুর্বলতা নির্ণয় অর্থাৎ কোন কোন জায়গাটা দুর্বলতা রয়েছে, কি পরিমাণে রয়েছে সেটা সম্পর্কে ধারণা পাওয়া যায়, ধারণা অর্থাৎ সঠিক নির্দিষ্ট করা যায়। 5 নম্বর দেখো, নিচের কোন কৌশলটির সাহায্যে শিক্ষার্থীদের পারদর্শিতার মূল্যায়ন, পাঠ্যক্রমের মূল্যায়ন, শিক্ষণ প্রক্রিয়ার মূল্যায়ন করা সম্ভব? নিচের কোন কৌশলটির সাহায্যে শিক্ষার্থীদের পারদর্শিতার মূল্যায়ন, পাঠ্যক্রমের মূল্যায়ন, শিক্ষণ প্রক্রিয়ার মূল্যায়ন করা সম্ভব? পড়ে উত্তর করার চেষ্টা করবে যে পারদর্শিতার মূল্যায়ন, পাঠ্যক্রমের মূল্যায়ন, শিক্ষণ প্রক্রিয়ার মূল্যায়ন করা সম্ভব। উত্তর কি হবে? শিক্ষার্থীদের পারদর্শিতার মূল্যায়ন যখন হবে অর্থাৎ শিক্ষার্থীদের কতটুকু সে তার কোন সাবজেক্ট বা কোন টপিকে সে কতটুকু পারদর্শিতা অর্জন করতে পেরেছে, পাঠ্যক্রম অর্থাৎ সে পাঠ্যক্রমটা কতটুকু নিতে পেরেছে বা কতটুকু প্রয়োগ হয়েছে, এবং তার শিক্ষণ প্রক্রিয়ায় মূল যে উদ্দেশ্য সে কতটুকু অর্জন করতে পেরেছে তা একমাত্র প্রশ্নাবলীর সাহায্যে, অর্থাৎ এই প্রশ্নাবলীর সাহায্যে কিন্তু আমরা শিক্ষার্থীদের
এই ধরনের মূল্যায়নগুলো করা সম্ভব সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, অভিজ্ঞার সাহায্যে সম্ভব নয়। যেটা আমরা প্রশ্নাবলীর সাহায্যে আমরা করতে পারি, যেটা হচ্ছে শিক্ষার্থীদের পারদর্শিতার মূল্যায়ন, পাঠ্যক্রমের মূল্যায়ন, শিক্ষণ প্রক্রিয়ার মূল্যায়ন করা সম্ভব। 6 নম্বর দেখো, অসম্পূর্ণ আচরণের বিন্যাসের দ্বারা ব্যক্তি যখন অভিযোজন তার চাহিদা পূরণে সচেষ্ট হয়, অসম্পূর্ণ আচরণ বিন্যাসের দ্বারা ব্যক্তি যখন অভিযোজনে তার চাহিদা পূরণে সচেষ্ট হয় তাকে কি বলে? অভিযোজনে তার চাহিদা পূরণে সচেষ্ট হয় তখন তাকে কি বলে? অসম্পূর্ণ আচরণ বিন্যাসের দ্বারা ব্যক্তি যখন অভিযোজনে তার চাহিদা পূরণে সচেষ্ট হয়, অসম্পূর্ণ আচরণ বিন্যাসের দ্বারা, ভালো করে লক্ষ্য করবে টার্মটা, অসম্পূর্ণ আচরণ বিন্যাসের দ্বারা প্রতিরক্ষা কৌশল, অভিযোজনের কৌশল, অপসংগতি, পালিয়ে যাওয়ার কৌশল কোনটি? অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে একটা অসম্পূর্ণ আচরণ রয়ে গেছে, সেটাকে পরিপূরণ করার জন্য যে ধরনের অভিযোজন সে করে থাকে বা যে ধরনের সে চাহিদা পূরণ করে থাকে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা, উত্তর হবে, দেখো উত্তর হবে অভিযোজনের কৌশল। অভিযোজনের কৌশল অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট মেকানিজম যেটাকে আমরা বলে থাকি, যে অসম্পূর্ণ আচরণ বিন্যাস, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অসম্পূর্ণ আচরণ রয়েছে, সেই অসম্পূর্ণ আচরণের মাধ্যমে, অর্থাৎ অসম্পূর্ণ আচরণের যে চাহিদা পূরণ, সেই চাহিদা পূরণের জন্য যে কৌশলের সাহায্য নেয় তাকে আমরা অভিযোজনমূলক কৌশল বলে থাকি, অর্থাৎ অভিযোজনের কৌশল বলে থাকি। প্রতিরক্ষা কৌশল ব্যাপারটা আলাদা, এটা যখন আমরা পরে পড়াবো, অর্থাৎ আমরা যখন এই ধরনের প্রশ্ন পাবো তখন আমরা কিন্তু এটা পড়বো যে প্রতিরক্ষা কৌশল, অপসংগতি, এই জিনিসগুলো। অর্থাৎ অভিযোজনের কৌশল হচ্ছে অসম্পূর্ণ আচরণ বিন্যাসের দ্বারা ব্যক্তি তার অভিযোজনের চাহিদা পূরণে সচেষ্ট হয়। 7 নম্বর দেখো, সুষ্ঠু অভিযোজন সম্পন্ন ব্যক্তির যা থাকা উচিত নয় তা হলো সুষ্ঠু অভিযোজন সম্পন্ন ব্যক্তি। অভিযোজন মানে হচ্ছে কোনো নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়া, কোনো নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়া, অর্থাৎ যে পরিস্থিতি তোমার অনুকূলে না সেটা তোমার অনুকূলে নিয়ে আসা, সেইটাকে আমরা অভিযোজন বলে থাকি। এর আগের যে কোশ্চেনটা দেখো, ভালো করে লক্ষ্য করবে, অসম্পূর্ণ আচরণ বিন্যাস, অর্থাৎ অসম্পূর্ণ আচরণ তোমার মধ্যে রয়েছে, সেই পরিপূরণ করার জন্য তাকে আমরা যে কৌশলের সাহায্য নিই তাকে আমরা অভিযোজনের কৌশল বলে থাকি। সুষ্ঠু অভিযোজন সম্পন্ন ব্যক্তির যা থাকা উচিত নয়, সুষ্ঠু অভিযোজন সম্পন্ন ব্যক্তি অর্থাৎ সে সঠিকভাবে পরিবেশের সাথে, সে সঠিকভাবে তার পরিবার, তার সমাজ পরিবেশ, তার বন্ধু বান্ধব বা তার স্কুল, তার কলেজ, তার কলিগ, এই সমস্ত পারিপার্শ্বিক পরিবেশের সাথে সঠিকভাবে সে মানিয়ে চলতে পারছে, এইরকম অভিযোজন সম্পন্ন ব্যক্তির মধ্যে যা থাকা উচিত নয়, সুস্বাস্থ্য, কর্মে অসন্তুষ্টি, অবাস্তব চিন্তা, আবেগ কেন্দ্রিকতা, কোনটি থাকা উচিত নয়? তোমরা নিশ্চয়ই পড়ে বুঝতে পারছো যে অবাস্তব চিন্তা, এটা কিন্তু থাকা উচিত নয়। সুষ্ঠু অভিযোজন সম্পন্ন ব্যক্তির মধ্যে এই অবাস্তব চিন্তা, এই জিনিসটা কিন্তু থাকা উচিত নয়। 8 নম্বর দেখো, যেখানে বাধা আসে সেখানে দেখা যায় হতাশা, অন্তর্দ্বন্দ্ব, মানসিক অসুস্থতা, উপরে কোনোটি নয়। যেখানে বাধা আসে সেখানে দেখা গেল যে তুমি অনেক চেষ্টা করার পরে একটা জায়গায় তুমি এসে বাধা পাচ্ছ, সেক্ষেত্রে তোমার মধ্যে কি দেখা দেবে? যেখানে বাধা আসে অর্থাৎ তুমি অনেক চেষ্টা করার পর, মনে করো যে তুমি অনেকবার তুমি পরীক্ষা দিয়েছো কিন্তু সঠিকভাবে সে সফলতার দোরগোড়ায় তুমি পৌঁছাতে পারোনি, এমন সময় তোমার মধ্যে কি দেখা দেবে? তখন দেখা দেবে হতাশা। কিন্তু সেই হতাশাটাকে সঠিকভাবে যদি তুমি মনে নিয়ে নাও, ব্রেনে নিয়ে নাও, কিন্তু তুমি পরবর্তীকালে সাফল্য পাবে না। হতাশাকে তোমার হয়তো সাময়িকভাবে তোমাকে একটু বিচলিত করবে যে আমি এতবার পরীক্ষা দিলাম কিন্তু তারপরে কিন্তু এটা হলো না, এটা কিন্তু সঠিক নয়। হতাশা জীবনের একটা অঙ্গ, সেটাকে তোমাকে মানিয়ে নিয়ে তাকে অবদমন করে তোমাকে আবার সঠিকভাবে উঠে দাঁড়াতে হবে, অর্থাৎ তোমাকে সঠিকভাবে আবার প্রস্তুতি নিতে হবে। কারণ সঠিক প্রস্তুতি, প্রচেষ্টার পরিশ্রম কখনোই কিন্তু বৃথা যায় না।
মানুষকে বা যে পরিশ্রম করছে বা যে প্রচেষ্টা করছে, যে চেষ্টা করছে, তাকে কিন্তু একটা সঠিক পথ দেখিয়ে দেওয়া হবে। এটা কিন্তু প্রকৃতির নিয়ম। অর্থাৎ হতাশা তুমি কখনোই ব্যর্থতার পরে মনে বসতে দেওয়া যাবে না, অর্থাৎ মনে নেওয়া যাবে না। হতাশা কিছুক্ষণের জন্য আসতে পারে, কিছু সময়ের জন্য আসতে পারে, কিন্তু এটা স্থায়ী নয়। এটা তোমাকে বারবার মনের মধ্যে রাখতে হবে, কারণ এই লড়াই কিন্তু, এই যে লড়াই, এই যে সাফল্য পাওয়ার লড়াই, এটা কিন্তু তোমার একার লড়াই, তোমাকে লড়তে হবে। ওই জন্য হতাশা কিন্তু তোমার একদম মনে বা ব্রেনে বসতে দেওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ যেখানে বাধা আসে সেখানে যে যদি হতাশা বারবার চলে আসে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। এই জন্য আমি বারবার বলছি যে প্রচেষ্টা, পরিশ্রম, আমাদের চেষ্টা কখনোই বৃথা যাবে না। এই কনফিডেন্স তোমার নিজের মধ্যে রাখো, হতাশা কিন্তু মনে আসবে না। 9 নম্বর দেখো, যখন ব্যক্তির মধ্যে বিপরীতমুখী ইচ্ছা দেখা দেয় তখন হতাশা দেখা দেয়, মানসিক অসুস্থতা দেখা দেয়, অন্তদ্বন্দ্ব দেখা দেয়, উপরের সবগুলি। যখন ব্যক্তির মধ্যে বিপরীতমুখী ইচ্ছা দেখা দেয়, অর্থাৎ আমি এইদিকেও যাব ওই দিকেও যাব, এই যে অন্তদ্বন্দ্ব দেখা দিচ্ছে, আমি তো বলে দিলাম, তাহলে এটা সঠিক উত্তর হবে অন্তদ্বন্দ্ব। যে যখন ব্যক্তির মধ্যে বিপরীতমুখী ইচ্ছা দেখা যায়, বিপরীতমুখী ইচ্ছা বলতে আমি মনে করো যে আমি এ আর বি, দুখানা অপশন রয়েছে, এ এবং বি। পরীক্ষায় হয় না যে 4খানা অপশনের মধ্যে দুটো মনে করো বাদ, টোটালি বাদ দুটো, যে দুটো পরীক্ষা মানে অপশনে আনসার হতেই পারে না, তোমার মধ্যে এ আর বি অ্যান্সার হবে, এরকম একটা প্রচেষ্টা তোমার মধ্যে চলছে, অর্থাৎ অন্তদ্বন্দ্ব চলছে। এটাকে আমরা অন্তদ্বন্দ্ব বলবো, যে এও হতে পারে বিও হতে পারে, কিন্তু উত্তর একটাই হবে, উত্তর একটাই হবে, কিন্তু এও হতে পারে বিও হতে পারে। তাহলে তোমার মধ্যে বিপরীতমুখী ইচ্ছা, যে আমি বিটাও দিতে পারি এটাও দিতে পারি, একটা বিপরীতমুখী ইচ্ছা তোমার মধ্যে কাজ করছে, এটাকে আমরা অন্তদ্বন্দ্ব বলে থাকি। 10 নম্বর দেখো, অন্তদ্বন্দ্বের অর্থ হলো, অন্তদ্বন্দ্বের অর্থ হলো আচরণের বিশৃঙ্খলা, অদক্ষতা, লক্ষ্য স্থিরকরণে উপযুক্ত প্রেরণার অভাব, নিরাপত্তাহীনতার অনুভূতি। অন্তদ্বন্দ্বের অর্থ কি? ভালো করে লক্ষ্য করে দেখবে। অন্তদ্বন্দ্ব যেটাকে আমরা বলি, যে অন্তরের দ্বন্দ্ব, নিজের মনের দ্বন্দ্ব, সেটা অর্থ কি হতে পারে? ভালো করে নিজের মধ্যে প্রশ্নটা নিয়ে ভালো করে উত্তর করার চেষ্টা করবে, যে উত্তর কোনটা হবে। অন্তদ্বন্দ্বের প্রশ্ন নিয়ে অন্তদ্বন্দ্ব দেখা দেওয়া উচিত নয়, তাই সঠিক উত্তর হবে সি, লক্ষ্য স্থিরকরণে উপযুক্ত প্রেরণার অভাব। লক্ষ্য স্থিরকরণে উপযুক্ত প্রেরণার অভাব, এটা থেকেই আমাদের অন্তদ্বন্দ্ব তৈরি হয়। ভালো করে লক্ষ্য করবে, লক্ষ্য স্থিরকরণে উপযুক্ত প্রেরণার অভাব থেকেই আমাদের মধ্যে অন্তদ্বন্দ্ব তৈরি হয়। মনে করো একজন ব্যক্তি তার ইঞ্জিনিয়ারিং হওয়ার একটা স্বপ্ন তার, এবং সে একই সময়ে সে কিন্তু আবার সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং সে সরকারি প্রশাসনিক একটা অফিসার হবে। তাহলে তার মধ্যে দুখানা অন্তদ্বন্দ্ব রয়েছে। তার স্বপ্ন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, কিন্তু তার আবার এটাও তার ভালো লাগে যে প্রশাসনিক একটা অফিসার। তাহলে তার মধ্যে কিন্তু একটা অন্তদ্বন্দ্ব তৈরি হবে, যে সে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবে নাকি এদিকে সরকারি প্রস্তুতির দিকে আসবে। তাহলে এর মধ্যে যে অন্তদ্বন্দ্ব, সেই অন্তদ্বন্দ্ব হচ্ছে লক্ষ্য স্থিরকরণ উপযুক্ত প্রেরণার অভাব। অর্থাৎ লক্ষ্য যদি সঠিকভাবে না থাকে, মনে করো যে তুমি বাইক নিয়ে যদি যাচ্ছ, তুমি বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছো, তোমার সামনে 3খানা রাস্তা রয়েছে, 3খানা রাস্তায় সুন্দর, তুমি কোন রাস্তায় যাবে, তুমি ওই অন্তদ্বন্দ্বে পড়ে গেছো। অর্থাৎ লক্ষ্য স্থিরকরণে উপযুক্ত প্রেরণার অভাব কিন্তু তোমার মধ্যে রয়েছে। অন্তদ্বন্দ্ব সম্পর্কে একটু দেখে নিই, যে অন্তদ্বন্দ্ব ব্যক্তির মধ্যে দুটি পরস্পর বিরোধী তাড়না, ইচ্ছা, বাসনা ও মূল্যায়নের ফলেই কিন্তু অন্তদ্বন্দ্ব সৃষ্টি হয়। ভালো করে লক্ষ্য করবে, অন্তদ্বন্দ্ব কখন তৈরি হয়? ব্যক্তির মধ্যে দুটি পরস্পর বিরোধী তাড়না, ইচ্ছা, বাসনা ও মূল্যায়নের ফলেই অন্তদ্বন্দ্বের সৃষ্টি হয়। মূল্যবোধের ফলেই কিন্তু অন্তদ্বন্দ্ব সৃষ্টি হয়। তুমি দাঁড়িয়ে রয়েছে এরকম জায়গায়, তোমার এই জায়গাটা যেতে ভালো লাগে, এই জায়গাটাও যেতে ভালো লাগে, এই জায়গাটাও যেতে ভালো লাগে, তুমি কোন দিকে যাবে? তোমার লক্ষ্য হচ্ছে এমন যে তোমার এই
চারটে দিকে যেতে তোমার ভালো লাগছে, কিন্তু কোন দিকটা তুমি বেছে নিতে পারছো না, এমন পরিস্থিতিতে ব্যক্তির মধ্যে অন্তদ্বন্দ্ব কিন্তু তৈরি হবে। দেখা গেল যে এই দুখানা নয় বা এই চারখানা নয়, এই দুখানার মধ্যেও কিন্তু তোমার অন্তদ্বন্দ্ব তৈরি হতে পারে। অর্থাৎ দুটো জিনিস থাকলেও তোমার মধ্যে কিন্তু অন্তদ্বন্দ্ব তৈরি হবে। অর্থাৎ দুটোর মধ্যে কোনটা হবে বা কোনটা আমি যাব বা কোনটা আমি নেব, এই অন্তদ্বন্দ্ব বিপরীতমুখী, পরস্পর বিরোধী তাড়না, ইচ্ছা, বাসনা, মূল্যবোধের ফলে কিন্তু সৃষ্টি হয়। অন্তদ্বন্দ্বের বৈশিষ্ট্যগুলো দেখো, প্রক্ষোভমূলক অস্থিরতা দেখা যায়। অন্তদ্বন্দ্বের ফলে প্রক্ষোভমূলক অস্থিরতা দেখা যায়, অর্থাৎ ঠিকঠাক ভাবে প্রক্ষোভ কিন্তু সে হাসি কান্না, রাগ, ভয় যেগুলো আমরা প্রক্ষোভ বলে থাকি, সে সঠিকভাবে কিন্তু অস্থিরতা দেখা যায়। সঠিক সিদ্ধান্তের অভাবে ব্যক্তির মধ্যে বিষণ্ণতা লক্ষ্য করা যায়। সঠিক সিদ্ধান্তের অভাবে ব্যক্তির মধ্যে বিষণ্ণতা লক্ষ্য করা যায়, অর্থাৎ সে চুপচাপ বসে থাকে, ভাবনা চিন্তা করতে থাকে, অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, মানে একটা টেনশনের মধ্যে থাকে। দুই বা ততোধিক পরস্পর বিরোধী ইচ্ছা থাকবে। অন্তদ্বন্দ্বের বৈশিষ্ট্যই হচ্ছে দুই বা ততোধিক পরস্পর বিরোধী ইচ্ছা থাকবে। যদি একটাই লক্ষ্য থাকতো বা একটাই জিনিস থাকতো, তাহলে বিপরীতমুখী ইচ্ছা দেখা দিত না। অর্থাৎ দুই বা ততোধিক পরস্পর বিরোধী ইচ্ছা কিন্তু থাকবে, এটা অন্তদ্বন্দ্বের একটা বৈশিষ্ট্য। এছাড়া অতি শৈশব বয়স থেকে সব বয়সেই দেখা যায় এই অন্তদ্বন্দ্ব। শিশুদের সামনে দুখানা চকলেট রাখবে, একটা নীল একটা লাল রাখলে বলবে যে তুমি যে কোনো একটা নিতে পারো, দুটোই তোমাকে দেওয়া যাবে না, যে কোনো একটা নাও। দেখবে সাময়িকভাবে কিছুটা হলেও কিন্তু অন্তদ্বন্দ্বের মধ্যে সে পড়বে। অর্থাৎ অতি শৈশব থেকে সব বয়সেই কিন্তু দেখা যায়, যতক্ষণ না কোনো অন্তদ্বন্দ্বমূলক পরিস্থিতি শিক্ষার্থীর মানসিক প্রতিসাম্য ব্যাহত করছে, ততক্ষণ তাকে অন্তদ্বন্দ্ব বলা যায় না। অন্তদ্বন্দ্ব আবার দেখা গেল যে অন্তদ্বন্দ্ব তখন বলা যাবে না যে হঠাৎ করে আমার সামনে দুখানা তিনখানা রাস্তা চলে আসলো, অর্থাৎ আমার লক্ষ্য কিন্তু স্থির যে আমি ওই রাস্তায় যাব, আমার সামনে তখনই কিন্তু দুই তিনখানা রাস্তা চলে এসছে, তাহলে কিন্তু আমার লক্ষ্য যখন স্থির থাকবে, তখন দুই তিনখানা আসলেও কিন্তু আমি সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি, তাহলে এটাকে কিন্তু অন্তদ্বন্দ্ব বলা যাবে না। যতক্ষণ না মানসিক প্রতিসাম্য অর্থাৎ স্থিতি অবস্থা ব্যাহত করছে, যতক্ষণ না ততক্ষণ তাকে অন্তদ্বন্দ্ব বলা যাবে না। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্তদ্বন্দ্বের পরিধি ও গভীরতা বৃদ্ধি পায়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু অন্তদ্বন্দ্বের পরিধি, এটা সবাই স্বীকার করবে, যত বড় হবে তত কিন্তু তোমার সমাজে বা তোমার মনে, তোমার পারিপার্শ্বিক অবস্থার মধ্যে জটিলতা বৃদ্ধি পাবে, এটাই নিয়ম। শৈশবে দুটো চকলেটের মধ্যে অন্তদ্বন্দ্ব দেখা দিত যে কোনটা নেব, বড় হয়ে কিন্তু আলাদা রকম পরিস্থিতি তৈরি হবে যে কোন আদর্শটা আমি নেব বা কোন, এরকম একটা জটিলতা পরিস্থিতি কিন্তু তৈরি হবে। অর্থাৎ অন্তদ্বন্দ্বের পরিধি, গভীরতা বয়স বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়, এটাই জীবনের আমাদের অংশ। এটি হিতকর ও ক্ষতিকর উভয় হতে পারে। এটা দেখা গেল যে অন্তদ্বন্দ্ব অনেক সময় ক্ষতিকর হচ্ছে, অর্থাৎ এমন সিদ্ধান্তে আসতে না পেরে সে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলো না। আবার দেখা গেল যে হিতকরও হতে পারে, যে দেখা গেল যে সঠিক বিচার বিবেচনার মাধ্যমে সে অনেকগুলো রাস্তার মধ্যে থেকে একটা রাস্তা সে বেছে নিয়েছে, যার ফলে সে কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে, এটা হিতকর হলো। 11 নম্বর দেখো, একটি শিশু পারদর্শিতায় স্বাভাবিক মানের, বুদ্ধির দিক থেকে উন্নত মানের, বৈজ্ঞানিক প্রবণতার দিক থেকে নিম্নমানের, এটি নিম্নলিখিত কোনটির উদাহরণ? কোন ধরনের পার্থক্যের উদাহরণ? উত্তর করবে। উত্তর করবে সবাই। উত্তর হবে দেখো ইন্ট্রা ব্যক্তিগত পার্থক্য। এখানে দেখো ইন্টার ব্যক্তিগত পার্থক্য মানে হচ্ছে যে গার্ডেনারের বুদ্ধির যে তত্ত্বে আমি আগে সিডিপি তে বলেছিলাম বা আগে সিডিপি ক্লাসগুলো যখন হয়েছিল, এখানে দেখবো অন্তঃব্যক্তি বুদ্ধি, ইন্ট্রা পার্সোনাল ইন্টেলিজেন্স। অন্তঃব্যক্তি বুদ্ধি, এই বুদ্ধির সাহায্যে ব্যক্তি নিজের ক্ষমতা দুর্বলতা সম্পর্কে সচেতন হয়। আর একটা হচ্ছে আন্তঃব্যক্তি বুদ্ধি, যেটাকে ইন্টার পার্সোনাল ইন্টেলিজেন্স বলা থাকে। ইন্ট্রা পার্সোনাল যেটা আমাদের উত্তরে রয়েছে, ইন্ট্রা পার্সোনাল অর্থাৎ অন্তঃব্যক্তি বুদ্ধি, যে বুদ্ধির সাহায্যে ব্যক্তি নিজের ক্ষমতা দুর্বলতা সম্পর্কে সচেতন হয়। আর আন্তঃব্যক্তি বুদ্ধি অন্যকে বুঝতে পারে, যেমন শিক্ষক শিক্ষিকা কাউন্সিলর মনোবিদ রাজনীতিবিদ, এরা কিন্তু আন্তঃব্যক্তি বুদ্ধির ব্যক্তির উদাহরণ। 12 নম্বর দেখো, নিম্নলিখিত কোন বিষয়টির কথা মনে রেখে শিক্ষকদের জন্য বাস্তববাদের শিক্ষামূলক তাৎপর্য নির্ধারণ করা হয়? নিম্নলিখিত কোন বিষয়টির কথা মনে রেখে শিক্ষকদের জন্য বাস্তববাদের শিক্ষামূলক তাৎপর্য নির্ণয় করা হয়?
শিক্ষকদের জন্য বাস্তববাদের শিক্ষামূলক তাৎপর্য নির্ণয় করা হয় বিষয়ের গুরুত্বের ওপর, তাৎপর্য নির্ণয় করা হয় যে বিষয়ের গুরুত্বের ওপর মনে রেখে, বিষয়ের গুরুত্বের কথা মনে রেখে শিক্ষকদের জন্য বাস্তবমূলক শিক্ষামূলক তাৎপর্য নির্ধারণ করা হবে। 13 নম্বর দেখো, অ্যানিমেল ইন্টেলিজেন্স বইটির লেখক কে? অ্যানিমেল ইন্টেলিজেন্স বইটির লেখক কে? উত্তর কি হবে? দেখো উত্তর হবে থর্নডাইক। অ্যানিমেল ইন্টেলিজেন্স বইটির লেখক এই থর্নডাইক মানবিক আচরণবাদী, যিনি প্রচেষ্টা ভুল তত্ত্বের অবতারণা করেছেন এবং বিভিন্ন সূত্র, 8খানা সূত্রের কথা বলেছেন। থর্নডাইকের গৌণ সূত্র নয় কোনটি? থর্নডাইকের গৌণ সূত্র, থর্নডাইক টোটাল 8খানা সূত্রের কথা তিনি বলেছিলেন। তার মধ্যে 3টি হচ্ছে মুখ্য সূত্র, 5টি হচ্ছে গৌণ সূত্র। এর মধ্যে কোনটি গৌণ সূত্র নয়? ভালো করে ক্লাসটা করবে 2024 টেটের জন্য, এবং যারা ডব্লিউবি এছাড়া ডব্লিউবিএসআই স্কুল ইন্সপেক্টরের ক্ষেত্রে সিডিপিও কিন্তু আমাদের খুবই দরকার। অর্থাৎ এখানে দেখো থর্নডাইকের গৌণসূত্র নয় কোনটি? উত্তর কি হবে? উত্তর হবে দেখো প্রস্তুতি সূত্র। প্রস্তুতি সূত্র মুখ্য সূত্রের মধ্যে পড়ছে, ওই জন্য এটা গৌণসূত্র নয়। ভালো করে লক্ষ্য করে দেখো, প্রচেষ্টা ভুলের মাধ্যমে শিখনের নীতির মধ্যে থর্নডাইকের শিখন তত্ত্বে মোট 8টি সূত্র রয়েছে। আমি বলছিলাম যে 8টি সূত্র রয়েছে, তার মধ্যে 3টি মুখ্য সূত্র, 5টি গৌণ সূত্র। 3টি মুখ্য সূত্র হলো ফললাভের সূত্র, অনুশীলনের সূত্র, প্রস্তুতির সূত্র। 3টি মুখ্য সূত্র হচ্ছে ফললাভের সূত্র, অনুশীলনের সূত্র, প্রস্তুতির সূত্র, এবং 5টি গৌণ সূত্র এগুলো রয়েছে দেখো, বহুমুখী, মানসিক অবস্থা, আংশিক প্রতিক্রিয়া, সাদৃশ্য, অনুষঙ্গমূলক। এই সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, বিশেষ করে মুখ্য সূত্র 3খানা, যে ফললাভের সূত্র, অনুশীলনের সূত্র, অর্থাৎ সঠিকভাবে ফললাভ যদি হয় প্রাণীর মধ্যে তৃপ্তিকর অবস্থার সৃষ্টি হয়, সঠিকভাবে অনুশীলন যদি হয়, বারবার যদি অনুশীলন হয় শিক্ষার্থীদের মধ্যে তৃপ্তিকর অবস্থার সৃষ্টি, অর্থাৎ উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে বন্ধন সুদৃঢ় হয়। যদি দেখা গেল যে বারবার অনুশীলনের ফলে তার মধ্যে একটা চর্চার ভাব চলে এসছে, প্রস্তুতি সূত্র, অর্থাৎ যখন শিক্ষার্থী কোনো কাজ করতে প্রস্তুত তখন যদি কাজটি হয় তখন সে মানসিক তৃপ্তি লাভ করে, অর্থাৎ উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে বন্ধন দৃঢ় হয়। 5টি গৌণ সূত্র বলে দিলাম। তারপরে দেখো, টাইম কার্ভ লেখচিত্রটি ব্যবহার করা হয়েছে কোন শিখনে? টাইম কার্ভ লেখচিত্রটি কোন শিখনে ব্যবহার করা হয়েছে? টাইম কার্ভ লেখচিত্রটি ব্যবহার করা হয়েছে থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের কৌশলে। প্রচেষ্টা ও ভুলের কৌশলে টাইম কার্ভ লেখচিত্রটি ব্যবহার করা হয়েছে। টাইম কার্ভ লেখচিত্রটি প্রচেষ্টা ভুলের কৌশলে, অর্থাৎ একটা বিড়াল একটা খাঁচার মধ্যে থর্নডাইক রেখে দিয়েছিলেন এবং সেই বিড়ালটা খাঁচার বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে, এবং একটা সুইচ বা লিভারে চাপ দেওয়ার ফলে কিন্তু সেই বিড়ালটা বেরিয়ে আসতে পারবে। এরকম অনেকবার চেষ্টা করার ফলে সে কিন্তু বেরিয়ে আসতে পারলে, একসময় খাঁচার ভিতরে বিড়ালটাকে ঢোকানোর সাথে সাথে সে বেরিয়ে আসতে পারলো। অর্থাৎ প্রচেষ্টা ভুলের টাইম কার্ভ লেখচিত্র ওই প্রচেষ্টার সংখ্যাকে নির্দেশ করছে। 16 নম্বর দেখো, পুনরাবৃত্তি কার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? পুনরাবৃত্তি, বারবার অনুশীলন বা বারবার চেষ্টা কার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? উত্তর কি হবে? উত্তর হবে দেখো প্রচেষ্টা ও ভুলের কৌশল, এটা পুনরাবৃত্তি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বিড়ালটাকে যখন খাঁচার মধ্যে দেওয়া হচ্ছে সে কিন্তু বারবার চেষ্টা করছে, এরকম অনেকবার চেষ্টা করার পরে কিন্তু সে তার সফলতা চলে এসেছে, অর্থাৎ প্রচেষ্টা ভুলের কৌশলে পুনরাবৃত্তি কিন্তু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। 17 নম্বর দেখো, শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছেন কোন বিজ্ঞানী? শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছেন কোন বিজ্ঞানী? থর্নডাইক, স্পিয়ারম্যান, স্কিনার, প্যাভলভ, কে ব্যবহার করেছেন? পাজল বক্স ব্যবহার করেছেন থর্নডাইক প্রচেষ্টা ভুলের কৌশলে। যে বাক্সের সাহায্যে বিড়ালটাকে পরীক্ষামূলক পরিস্থিতিতে উপস্থাপন করা হয়েছিল সেই বাক্সের নাম হচ্ছে পাজল বক্স, যেটাকে থর্নডাইক বিড়ালটাকে ওই বাক্সের ভিতরে ঢুকিয়ে দিয়ে পরীক্ষামূলক প্রচেষ্টার সম্মুখীন করেছিলেন। আমাদের ফাউন্ডেশন ব্যাচ 3.0 18 তারিখ থেকে শুরু হয়েছে। যাদের ডব্লিউবি টেট ছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কিন্তু এই উপযোগী ফাউন্ডেশন 3.0 ব্যাচ অবশ্যই তোমরা যোগাযোগ করে কিন্তু এই জায়গাটায় অ্যাডমিশন নিতে পারো। সমস্ত বিষয় সিলেবাস ভিত্তিক ক্লাস হবে, প্লাস মক টেস্টের ব্যবস্থা রয়েছে।
18 নম্বর দেখো, শিশুর পক্ষে শেখা কঠিন যখন, শিশুর পক্ষে শেখা কঠিন যখন সংযোগ বিচ্ছিন্ন অংশে তথ্য উপস্থাপন করা হয়, তারা অন্তর্নিহিতভাবে অনুপ্রাণিত হয়, বিষয়বস্তুকে একাধিক উপায়ে উপস্থাপন করা হয়, শেখা যখন সামাজিকভাবে প্রাসঙ্গিক হয়। শিশুর পক্ষে শেখা কঠিন কখন হয়? ভালো করে পড়ে তারপর উত্তর করার চেষ্টা করবে। শিশুর পক্ষে শেখা কখন কঠিন হবে? যখন সংযোগ বিচ্ছিন্ন অংশে তথ্য উপস্থাপন করা হবে। অর্থাৎ আমি ক্লাসে যখন পড়াচ্ছি, আমি 15 মিনিট যেটা বললাম আর 15 মিনিট যেটা বলবো, বা তারপর 15 মিনিট যেটা বলবো, তার সাথে কোনো ইন্টারলিঙ্ক সম্পর্ক নেই। অর্থাৎ আমি যে শেখাচ্ছি তার সাথে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। এটা যখনই হবে তথ্য সংযোগ বিচ্ছিন্ন মানে সংযোগ বিচ্ছিন্ন অংশে তথ্য উপস্থাপন হচ্ছে, তখন শিশুর পক্ষে শেখা কিন্তু কঠিন হবে। অর্থাৎ যদি আমি রিলেশন করে করে না পড়াই, যদি সম্পর্ক স্থাপন করে করে না পড়াই কোনো বিষয়ের মধ্যে, তাহলে কিন্তু এটা সম্ভব, শিশুর পক্ষে শেখা কঠিন হবে। 19 নম্বর দেখো, একটি ফুটবল ম্যাচে রাম মাঠে গিয়ে জানতে পারলো যে আজকের ম্যাচ বাতিল হলো, এটি শিখনের কোন নীতি লঙ্ঘন করে? একটি ফুটবল ম্যাচে রাম মাঠে গিয়ে জানতে পারলো যে আজকের ম্যাচটা বাতিল হয়েছে, এটি শিখনের কোন নীতি লঙ্ঘন করে? প্রস্তুতি নীতি, ফললাভের নীতি, অনুশীলনের নীতি, বহুমুখী প্রতিক্রিয়ার নীতি। অনেকে সঠিক উত্তর করার চেষ্টা করেছে, যেটা হবে প্রস্তুতির নীতি। অবশ্যই প্রস্তুতির নীতি। সে ফুটবল খেলার জন্য সে মানসিকভাবে দৈহিকভাবে প্রস্তুতি নিয়ে সে মাঠে গিয়েছিল, এবং মাঠে গিয়ে সে জানতে পারলো যে আজকে ম্যাচটা বাতিল হলো, তাহলে থন্ডাইকের প্রস্তুতির নীতি কিন্তু লঙ্ঘন হচ্ছে, অর্থাৎ প্রাণী অতৃপ্তিকর অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। ফললাভের সূত্রের মধ্যে যেটা বলা হচ্ছে যে উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগের ফল যদি তৃপ্তিদায়ক হয়, অর্থাৎ সংযোগ দৃঢ় হবে, আর যদি অতৃপ্তিদায়ক হয় তাহলে সংযোগ দুর্বল হবে। যে অনেক খাটাখাটনি করে পড়াশোনা করার পরে যদি শিক্ষার্থী রেজাল্ট যদি ভালো হয় তাহলে সে তৃপ্তি পাবে, আর যদি খারাপ হয় তাহলে সে কিন্তু সংযোগ অদৃঢ় হবে, অর্থাৎ শিথিল হবে, অর্থাৎ সে একটা ইন্টারেস্ট কিন্তু হারিয়ে ফেলবে। অনুশীলনের সূত্রে একটি উদ্দীপকের প্রতিক্রিয়াকে যদি বারবার সংযোগ করা হয়, অর্থাৎ অনুশীলন করা হয়, তাহলে সংযোগ দৃঢ় হবে। একটা মনে করো যে কঠিন ম্যাথ, তুমি ওই অঙ্কটাই বারবার ভুল করে আসছো, তাহলে ওইটা যদি বারবারই প্র্যাকটিস করো কিন্তু সেই সংযোগ দৃঢ় হবে। প্রস্তুতি সূত্রের মধ্যে বলছে প্রাণী যখন উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ তৈরি করার জন্য প্রস্তুত হয়, অর্থাৎ ওই যে রাম মাঠে ফুটবল খেলতে গিয়েছিল, সে খেলার জন্য প্রস্তুত ছিল, এবং যদি খেলতে দেওয়া হতো তাহলে সে তৃপ্তি পেত। আর যদি খেলতে ম্যাচ যেহেতু বাতিল হয়েছে, তাহলে সে কিন্তু বিরক্ত হবে, অর্থাৎ অতৃপ্ত দেখা দেবে। তেঁতুল খেলে জিভে জল আসে, পরবর্তীতে তেঁতুল দেখালেও জিভে জল আসে, এটি কোন সূত্রে অন্তর্ভুক্ত? প্রস্তুতি, মানসিক অবস্থা, সাদৃশ্য, অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র। তেঁতুলের সাথে জীবের একটা সম্পর্ক রয়েছে, এটা কোন ধরনের সূত্রের সাথে সম্পর্কযুক্ত? উত্তর করবে। দেখো উত্তর হবে অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র, অর্থাৎ তেঁতুল আর জিভে জল এটা একটা অনুষঙ্গ। তেঁতুলের সাথে জিভে জলের একটা অনুষঙ্গ রয়েছে, তেঁতুলের সাথে জিভে জলের সঙ্গে একটা অনুষঙ্গ রয়েছে। যেমন মনে করো যে রাম আর তার বন্ধু একসাথে ঘোরাফেরা করে, যখন রামের বন্ধুকে দেখা হলো তখন লোক জিজ্ঞাসা করলো যে তোমার বন্ধুর কি খবর? এটা অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র। প্রচেষ্টা ভুলের শিখন কৌশলের বিরুদ্ধে কোন শিখন কৌশল গড়ে উঠেছে? অর্থাৎ থন্ডাইকের প্রচেষ্টা ও ভুলের যে কৌশল রয়েছে তার বিরুদ্ধে কোন ধরনের শিখন কৌশল গড়ে উঠেছে? উত্তর করবে। থন্ডাইকের প্রচেষ্টা ভুলের কৌশলের বিরুদ্ধে গড়ে উঠেছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল, যেটাকে আমরা অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল বলে থাকি। এই শিখন কৌশলটা গড়ে উঠেছে। অনুশীলনের সূত্র কোন নীতি? গণনীতি, মুখ্য নীতি। আমি বলে দিলাম এক্ষুনি যে অনুশীলনের সূত্র, ফললাভের সূত্র, প্রস্তুতির সূত্র সব কিসের নীতির মধ্যে? মুখ্য নীতির মধ্যে পড়ছে। 23 নম্বর দেখো, সক্রিয় অনুবর্তনের আরেকটি নাম কি? আমরা প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের নাম জানি, যারা ডিএলএড কমপ্লিট করেছো বা ডিএলএড পড়ছো তারা অবশ্যই জানবে যে সক্রিয় অনুবর্তন বা প্রাচীন অনুবর্তন সম্পর্কে তোমাদেরকে পড়তে হচ্ছে। এই সক্রিয় অনুবর্তনের আরেকটা নাম কি? উত্তর করবে। সক্রিয় অনুবর্তনের আরেকটি নাম কি? দেখো সক্রিয় অনুবর্তনের আরেকটি নাম হচ্ছে যান্ত্রিক অনুবর্তন। যান্ত্রিক অনুবর্তন হচ্ছে সক্রিয় অনুবর্তনের আরেকটি নাম। সক্রিয় অনুবর্তন পরিচালিত হয় প্রাণীর কোন স্নায়ুতন্ত্রের দ্বারা? আমি সক্রিয় অনুবর্তন কোন স্নায়ুতন্ত্রের দ্বারা পরিচালিত হয় উত্তরটা দেখো,
উত্তর হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দ্বারা পরিচালিত হয়। আর আমি এই জায়গাটায় আরেকটা জিনিস আমি বলে দিই যে প্রাচীন অনুবর্তনে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা পরিচালিত হয়। 25 নম্বর দেখো, যেসব আচরণে নির্দিষ্ট উদ্দীপক আছে তাদেরকে বলা হয় অপারেন্ট আচরণ, রেসপন্ডেন্ট আচরণ, শর্ত সাপেক্ষ আচরণ, নিষ্ক্রিয় আচরণ। যেসব আচরণে নির্দিষ্ট উদ্দীপক রয়েছে অর্থাৎ উদ্দীপকের পরিপ্রেক্ষিতে আচরণ করা হয় তাকে কি বলা হবে? অপারেন্ট আচরণ, রেসপন্ডেন্ট আচরণ, শর্ত সাপেক্ষ নাকি নিষ্ক্রিয় আচরণ? উত্তর কি হবে দেখো, উত্তর হবে রেসপন্ডেন্ট আচরণ বলা হয়। যেসব আচরণের নির্দিষ্ট উদ্দীপক রয়েছে তাকে আমরা রেসপন্ডেন্ট আচরণ বলে থাকবো। আজকে এই 25খানা কোশ্চেন হলো, কার কতটা হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং এছাড়া আমাদের যে TWS অ্যাপ যাদের কাছে নেই তারা কিন্তু প্লে স্টোর থেকে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করবে। আমাদের কিন্তু 2024-এ পেইড ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হবে এবং পরীক্ষা যদি হয় তাহলে 2-3 মাসে, আমি বারবার বলছি যে 2-3 মাসে কিন্তু আমার ওই সিডিপির ওই ধরনের লেভেলের কোশ্চেন আনসার করা সম্ভব হবে না। তাই এখন থেকে তোমরা প্রস্তুতি নেবে, অবশ্যই তোমাদের বেসিক ধারণা থেকে আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের লেভেলটা পৌঁছে যাবে। আজকে পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হচ্ছে CDP 2-তে।